আমি পারাদীপ আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি আসানসোল লোকসভা কেন্দ্রে। সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের প্রাককালে কুলটির মানুষজন, আসানসোল লোকসভার মানুষজন, তারা কি বলছেন, তাদের সুযোগ সুবিধা, তাদের সুখ দুঃখ সবকিছু শেয়ার করে নেবে আমি পারাদীপের সঙ্গে নেতা নয় জনতায়। চারদিকে চাকরি বাকরি, কর্মসংস্থান, যা হালত, যা পরিস্থিতি, চিন্তা হয় না? চিন্তা তো হয়। তৃণমূল সরকার যতদিন হচ্ছে যে পশ্চিমবাংলায় থাকবে, আর বিজেপি সরকার যতদিন হচ্ছে যে ভারতবর্ষের বুকে থাকবে, ততদিন তো ছাত্র, একজন যুবক, একজন ছাত্র হিসেবে চিন্তা তো হয়। যখন ভোট দেন তখন এগুলো মাথায় থাকে? একদম থাকে, একদম থাকে। সামনে একটা ভোট তো দেবেন, কি ইস্যুতে ভোট দেবেন? আমরা একটা সনাতনী আছি, আমরা প্রভু রামকে দেখে ভোট দেবো, যেটা 500 বছরের মধ্যে আজ পর্যন্ত মন্দির হয়নি। সে শ্রীরামের মন্দির তৈরি হয়েছে, সেটা জনগণ দেখেছে। যদি ভারতবর্ষের মতো একটি উন্নয়নশীল দেশ, উন্নত দেশ বা অনুন্নত দেশ, এই কথাই বলবো না, কারণ প্রধানমন্ত্রী দাবি করেছেন আমরা এগোচ্ছি, তাহলে ওনাদের কথা মতনই আমি বলছি যে একটি উন্নয়নশীল দেশে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা কখনো রাজনীতির অঙ্গ হতে পারে না। যদি হচ্ছে, তাহলে ভারতবর্ষের সংবিধান বিরোধিতা তারা করছেন, তাদেরকে তারা বলে দিতে হবে যে হ্যাঁ আমরা সংবিধান বিরোধী কাজকর্ম করছি বা আমরা বলছি। কারণ ভারতবর্ষের সংবিধানের যে প্যারামিটার, সেই প্যারামিটার বলছে যে ভারতবর্ষের সংবিধান চলবে, ভারতবর্ষের আইন চলবে, ভারতবর্ষের নির্দিষ্ট নিয়ম মোতাবেক। আর সেই নিয়ম মোতাবেকে কোথাও গির্জা, মন্দির, মসজিদ, এগুলো তো মানুষের আস্থার জিনিস, মানুষ আস্থা রাখবে, মানুষ বিশ্বাস করবে, মানুষ কেউ গির্জায় যাবে, কেউ চার্চে যাবে, কিন্তু রাম মন্দির কখনো ভারতবর্ষের রাজনীতির প্রধান অঙ্গ হতে পারে না। কারণ প্রধান অঙ্গ মূল্যবৃদ্ধি, প্রধান অঙ্গ বেকারি, প্রধান অঙ্গ আরো অনেক কিছু। উনি বলছেন যে মন্দির মসজিদ কখনো ভোটে ইস্যু হতে পারে না, কারণ মন্দির মসজিদে পেট ভরে না। কি বলবেন? মন্দির মসজিদে পেট ভরে না, এটা সত্যি কথা, কিন্তু একটা কথা, সেটা মানুষের বিবেক, যেটা মানুষের একটা এতদিনের চাহিদা ছিল, সেটা তো মিটলো। মন্দির যেখানে হয় সেখানে পর্যটক স্থল হয়। যদি এখানে রাম মন্দিরের মতন জায়গা থাকবে না, তো এখানকার রোজগার বাড়বে। একটা জনগণের, যেমনি আপনাকে বললাম আমি একটা ছোট ব্যবসা চালাই, আমার রোজগার উঠছে না। আজকে যে রাম মন্দির যেখানে হয়েছে, সেখানে পুরো এলাকাতে কমসে কম 5 লাখ লোকের রোজগার পেট ভরছে। রাম মন্দির চাহিদা না আবেগ? প্রথম প্রশ্ন। আগে এটা উনি বললেন মানুষের চাহিদা। রাম মন্দির মানুষের চাহিদা নয়, মানুষের আবেগ। যে কটা মানুষের আবেগ ছিল, সে কটা মানুষ তার প্রতি আস্থা দেখিয়েছে, তার প্রতি কাজ করেছে। এবারে মন্দির ইকোনমির কথা, মন্দির ইকোনমি নিয়ে উনি যেটা বললেন, হ্যাঁ একটা মন্দির হলে সেখানে হবে, শিল্প হলেও হবে, কিন্তু শিল্পর মাল্টি ডাইমেনশনালিটি আর মন্দিরের মাল্টি ডাইমেনশনালিটির মধ্যে ডিফারেন্স আছে। এটা যদি কেউ না বুঝে থাকে, তাহলে কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে ইকোনমি নামে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা একটু পড়াশোনা করে দেখতে হবে। আসানসোলের মানুষ কি চান? শিল্প তো অবশ্যই চাইবো, কেননা শিল্প ছাড়া দেশের উন্নতি হবে না। শুনুন, শিল্প নিয়ে নারা বলছেন, আপনি কি জানেন আমি হিন্দুস্তান কেবলসে চাকরি করতাম 2017 সালে এই সরকার এক রাতের সিদ্ধান্তে হিন্দুস্তান কেবলস বন্ধ করে দিলেন। এটা সবাই জানেন আপনারা যে কেবলস বন্ধ হয়েছে। আমার 17 বছর চাকরি গেছে, কম্পেনসেশন করেনি। আপনারা কি জানেন হিন্দুস্তান কেবলসের একটা ইউনিট আজও বেঁচে আছে, যার নাম নৈনি অ্যারোনটিক্স, উত্তরপ্রদেশে। আমাদের এই হিন্দুস্তান কেবলসও কিন্তু মার্জারের কথা উঠেছিল, কাশীপুর কান অ্যান্ড সেল ফ্যাক্টরি। এই সরকার, মানে যেটা বর্তমান রানিং বিজেপি সরকার, এরা বন্ধ করে দিয়েছে। এরা কোন মুখে বলে শিল্প করব? এমন কথা বলেন না, পড়াশোনা করে একটু আসতে বলুন। কোথায় কি বলতে হয়, কোথায় বামফ্রন্টের সময়, কংগ্রেসের আমলে টাইমে ওটা বন্ধ হয়েছে, UPA 1 UPA 2 এর সময় বন্ধ হয়েছে। আম জমানায় শিল্প বন্ধ হয়েছে, এই গল্প আমরা বহুদিন ধরেই শুনছি, ঠিক আছে। কিন্তু কুলটির যেটা প্রধান শিল্প ছিল, যেটা কুলটি কারখানাকে কেন্দ্র করে গোটা কুলটি একসময় আলোকসজ্জিত থাকতো, সেটা বন্ধ করেছিল অটল বিহারী বাজপেয়ীর সরকার 2002 না 2003 এরকম একটা সালে বন্ধ করেছিল। ওদের আসলে আর কোনো ইস্যু নেই এই ভোটে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কিছু বলতে পারবে না, গ্যাসের দাম নিয়ে বলতে পারছে না, পেট্রোল ডিজেলের দাম নিয়ে বলতে পারছে না, সামান্য কেরোসিন সেটা নিয়ে বলার নেই। আজ ঘুরে ফিরে ওদের একটা ইস্যু রাম মন্দির। আসলে এরা ধর্ম ছাড়া ভোট করতে পারবে না, এদের কাছে বলার পাবলিকের কাছে কোনো মুখ নেই। সামান্য আলু, পেঁয়াজ আর পেট্রোল গ্যাসের জন্য প্রধানমন্ত্রীকে চয়ন করা হয় না। প্রধানমন্ত্রী দেশের সুরক্ষার জন্য চয়ন করা হয়। রাষ্ট্রহিত আছে, দেশের হিতের ব্যাপার আছে, দেশের সুরক্ষার ব্যাপার আছে। যে পেট্রোল ডিজেল আজকে আপনি বলুন না, যতজন এখানে দাঁড়িয়ে আছে, যারা এখানে যতজন দাঁড়িয়ে আছে, সবার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে। তাহলে আপনার রোজগার কে বলছে নেই? ভারতবর্ষকে যে বাইনারিতে নিয়ে যাওয়ার এরা চেষ্টা করছে, সেই বাইনারিতে কোনোদিন ভারতবর্ষ ছিল না। এ আমাকে শিক্ষিত অশিক্ষিত অনেক কিছু বলতে পারে, আমরা অশিক্ষিত ভোটার হতে পারি। আমরা কিন্তু একটা জিনিস বুঝি, এই সরকারটা একটা গোড়ামির দিকে যাচ্ছে। 800 বছর মুসলিম শাসন ছিল দেশে, 200 বছরের ব্রিটিশ শাসন ছিল। সনাতন ধর্ম মুছে গেছিল। সনাতন ধর্ম করছে। সনাতন ধর্ম বর্ণবাদ দিয়ে কি হয়? তার মানে ওরা কি ঘুরিয়ে নিয়ে আসতেছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ইনারা সি এর সমর্থক, ইনারা চান নাকি এনআরসি হোক।
ঠিক আছে, এনারা চান না সিএ হোক, তো এনার 370 মানে এনারা চান কি ওখানে দুটো ঝান্ডা উঠুক, দুটো নিশান, দুটো ঝান্ডা হোক, দেশের টুকরো টুকরো হোক, এই টুকরো টুকরো গ্যাংয়ের লোকেরা। ভোটের মুখে সিএ চালু হলো, ও কি মনে হয় প্রভাব পড়বে? এটা নাটক তো বটেই, সব প্রথমে করবো এইরকম একটা দেখাবো আর যা খুশি তাই করে দিলে তো হয় না। শান্তনু ঠাকুর হচ্ছে ওনাদের এমপি ছিলেন, বিগত এমপি। উনি প্রথমে দাঁড়িয়ে পরে সিএ এর ফর্মটা ফিল আপ করে একটু প্রমাণ করুন না যে সিএ এটা খুব প্রয়োজনীয় জিনিস, এবং আমি করে উদাহরণ দিচ্ছি। কোনো একটা হোটেলে যদি আপনি থাকতে যান, বর্তমানে একটা আইডেন্টিটি কার্ড লাগে। আপনি দেশে পার্মানেন্ট থাকবেন, আপনার একটা আইডেন্টিটি কার্ড লাগবে না? যে আপনি কতদিন এসছেন, আপনি 10 বছর আগে বাংলাদেশ থেকে এসছেন, সেখানে একটা 2 নম্বরই আধার কার্ড বানিয়ে নিয়েছেন, নিয়ে আপনি ভোটার হয়ে গেছেন, আর আপনি বলছেন আমি ভারতের নাগরিক। আপনি আমেরিকায় গিয়ে থাকতে পারবেন? আমেরিকা আপনার থাকতে দেবে? আপনাকে একটা সীমিত সময়ের পর তাড়িয়ে দেবে আমেরিকা। তা ভারতবর্ষ সিএ করছে, বেশ করেছে। সিএ দরকার আছে, সিএ চাই। যদি মতুয়া সম্প্রদায়রা আজকে ভারতের ভোটার না হয়, তাহলে শান্তনু ঠাকুর কি করে এমপি হলো? তাহলে অবৈধ ভোটারে নির্বাচিত সরকার ছিল কি? যে প্রসঙ্গ উঠছিল, অর্থাৎ প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি, যেভাবে চচ্চর করে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে সাধারণ মানুষ তাদের নাভিশ্বাস উঠছে। যদিও ভোটের মুখে গ্যাসের দাম সামান্য হলেও কমেছে, ভোটের চমক নাকি সত্যি মানুষের জন্য? এতদিন আমাদের প্রধানমন্ত্রী বলতো পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম কমানোটা তার হাতে নেই, কিন্তু ভোটের মুখে দেখা গেল গ্যাসের দাম 100-150 টাকা কমলো, পেট্রোলের দাম মনে হয় 2 টাকা কমেছে। প্রধানমন্ত্রী বা তাদের দলীয় কর্মী বা কার্যকর্তার কাছে একটা কথা জানতে চাই, এতদিন যে মোদিজি বলতেন যে আমার হাতে নেই, আজকে কিভাবে কমলো? আর এতদিনের এই সাধারণ মানুষের যে লুট করেছে, সেই টাকাটা কার কাছে গেছে? দেখুন, জিনিসপত্রের দাম বাড়ার ব্যাপারে একটা ইকোনমিক ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আজকে যে পরিমাণে আমাদের এখানে জিনিস প্রোডাকশন হতো, সেখানে যে লোক সংখ্যা ছিল, আজকে সেই লোক সংখ্যা, পপুলেশনটা কত হয়েছে? পপুলেশন যখন বাড়তে থাকবে, জিনিসের দাম কি কমতে থাকবে? পকেটের টান সব থেকে বড় টান। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার পকেটে কত পয়সা আছে সেটাই বড় ব্যাপার। শুধু তাই নয়, এমআইএস এর ইন্টারেস্ট কত কমিয়েছে জানেন? 2017 সালে 9% ইন্টারেস্ট পেত। যারা রিটায়ার করেছে সেই সকল লোকগুলো এমআইএস এর উপরে জীবনযাপন করতো, আজ সেই এমআইএস কে নামিয়ে পরে 7%, 5% নিয়ে এসছে। খাবো কি? ভোট দেবার সময় চিন্তা করবো না? সবাই করবে। 200 টাকা যে কমেছে এটা ঠিক আছে, কিন্তু ওরা যে বলছে 400 পার হবো, 400 পার হবে না, কিন্তু গ্যাসের দাম 1400 পার হবে, এটা কনফার্ম যদি ওরা আসে। আপনার এলাকায় বিদায়ী সাংসদ শেষ কবে দেখেছেন? বিদায়ী সাংসদ মানে শত্রুঘ্ন সিনহাকে 2 বছরে দেখিনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, তার আগে হচ্ছে বাবুল সুপ্রিয় ছিলেন, ওনাকে একবার নাচতে দেখেছিলাম এইখানে ওই সীতাবাড়িতে, আর ওই কি নাম আমাদের ওই কেবেলসের ওখানে বেশ আবির এমনি করে আবির উড়ি উড়ি একটু খেলেছিলেন। আর তারপর মাঝে মধ্যে হাফ প্যান্ট পরে এখানে চা খেতে আসতে দেখতাম। বিদায়ী সাংসদ আমি যদি 2014 থেকে ধরি, 2014 থেকে 2022 বিজেপি, 2022 থেকে আজ 2024 তৃণমূল। 2024-এ ইলেকশন হচ্ছে যে শুরু হয়ে যাওয়ার পরও যে সাংসদ সে হচ্ছে যে আবার তৃণমূলের প্রার্থী, তাকে হচ্ছে যে প্রচারে দেখতে পাওয়া যায় না। তাহলে আমরা কি করে এক্সপেক্ট করতে পারি যে তারা হচ্ছে যে 5 বছর 10 বছর ধরে আমাদের হচ্ছে যে কাজ করবে? একদিনও আমরা কেউ দেখতে পাইনি। এই এখন দেখলাম, সেদিনকে একটা গাড়ি নিয়ে র্যালিতে বেরিয়েছেন, ওনার মুখটা দেখে আমরা প্রণাম করলাম। আসানসোল লোকসভায় যদি ক্যান্ডিডেট হিসেবে বলি, শত্রুঘ্ন সিনহাকে আমি জবের থেকে উনি উপনির্বাচনে জিতেছেন তারপর থেকে আমি দেখতে পেয়েছি, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখতে পেয়েছি। আমার কিছু কাজ ছিল, আমি গেছি, আমার কাজ হয়েছে। আর এর আগে যে বিজেপি সাংসদ ছিল, তার কাজ বলতে যদি বলেন, হিন্দুস্তান কেবলস বন্ধ করেছে, বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ করেছে, এবং বিভিন্ন HPCL বন্ধ করেছে। উনি মানে সবগুলোই বন্ধ করে এসছেন, ধুলিসাৎ করে শ্মশানে রূপান্তরিত করে এসছে বিজেপি, এবং বিজেপি আগামী দিনে তাই করবে। বাঙালিদিকে বুঝতে হবে যে ভোট কোথায় দেবো, চিন্তা ভাবনা করে ভোট দেবেন, এই ভোট আবেগে দেবেন না। বার্ন স্ট্যান্ড অনেকদিন আগে বন্ধ হয়েছে, এটা বামফ্রন্টের সময় বন্ধ হয়েছে, বিজেপির সময় বন্ধ হয়নি, বিজেপির সময় বন্ধ হয়নি। কোন পিএসইউ অন্য কোন সরকারের সময় বন্ধ হয়নি। আমি চ্যালেঞ্জ করছি, মিডিয়ার সামনে দাঁড়িয়ে প্রমাণ করে দেন। তা আপনি প্রমাণ করুন যে বার্ন স্ট্যান্ড 2014 সাল, তো আপনি প্রমাণ করুন। আমি তো বলছি আপনি প্রমাণ করুন। আগামী 13ই মে আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন। লোকসভা নির্বাচনে এবার আসানসোলে ত্রিমুখী লড়াইতে আসানসোল কোন দিকে তার রায় দেয় সে তো সময়ের অপেক্ষা। কিন্তু আজকে নেতা নয় জনতায় সময় শেষ, তাই আমি পারাদীপ বিদায় নিচ্ছি আজকের মতো এখান থেকে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।